আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। 3,30,00,000 বলে ঘোষণা করেছিলেন শেখ মুজিব, ব্রিগেডিয়ার আজমি। আমেরিকায় বসে তুমি বেশি বুঝবে না, সোহেল তাজকে শেখ হাসিনা। নাটকীয়তার পর যেভাবে আটক হলেন অতিরিক্ত পুলিশ সুপার কাফি। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে 3টা ঘটনার কথা বলবো এবং তারপর এগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথম ঘটনা হলো যে আজকে পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে পাকিস্তানি ক্রিকেট দলের দ্বিতীয় এবং শেষ টেস্টটা অনুষ্ঠিত হয়েছে। প্রথম টেস্টে কিন্তু আমরা জিতেছিলাম। এটাতে জেতার ফলে আমাদের সিরিজ জয় হয়ে গেল। পাকিস্তানের মাটিতে টেস্ট, ওয়ানডে কিংবা টি-20 কোনো ফরম্যাটে আমাদের সিরিজ জয়ের কোনো ইতিহাস নেই এবং আমরা অসাধারণ ভালো খেলে আমাদের ক্রিকেট দল এই সিরিজ জয় করেছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এবং এই ঘটনার পর আমাদের অধিনায়ক যিনি ছিলেন নাজমুল হোসেন শান্ত, উনি যখন মাঠ থেকে বের হওয়ার আগেই উনি একটা টেলিফোন কল পান এবং সেই টেলিফোন কলটা ওনাকে কে করেছিলেন? আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি তাকে ফোন করেছিলেন এবং এই ফোন করে তিনি তাকে উৎসাহ দিয়েছেন, প্রশংসা করেছেন, অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন যে যখন তারা দেশে ফিরবেন তখন তাদেরকে অভিনন্দন দেওয়া হবে। ডক্টর ইউনূসের মূল বক্তব্য যেটা ছিল, যে বক্তব্যটা ছিল, সেই বক্তব্যটা কিন্তু আমরা পেয়েছি। সেখানে উনি লিখেছেন, আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। এবং তারপরে তিনি জানিয়েছেন দেশে আসার পর তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। এই হলো একটা ঘটনা। দ্বিতীয় যে ঘটনাটার কথা বলবো সেটা হলো পুরো জুলাই মাস জুড়ে আমাদের দেশে বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন চলছিল হাসিনা সরকারের বিরুদ্ধে, তখন তার সঙ্গে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি শ্রমিকরাও ওখানেও বিক্ষোভ প্রদর্শন করেছিল। যেহেতু আরব আমিরাতে এ ধরনের বিক্ষোভ প্রদর্শনের কোনো নিয়ম নেই এবং এটাকে তারা শৃঙ্খলা বিরোধী কাজ হিসেবে মনে করে, কাজেই আরব আমিরাত কর্তৃপক্ষ সেখান থেকে কিছু বাংলাদেশিদেরকে ধরে তাদেরকে কারাদণ্ড দিয়েছিল। 57 জন বাংলাদেশি সেখানে ছিল এবং এই ঘটনার প্রেক্ষিতে অগাস্ট মাসের 28 তারিখে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং উনি অনেক কথাই বলেন। তার মধ্যে একটা বড় অংশ জুড়ে ছিল ওই 57 জনের শাস্তি মওকুফ করার বিষয়টি। আজ সেখান থেকে সেই খবরটা এসেছে এবং আরব আমিরাতের যে প্রেসিডেন্ট আছেন তিনি ডক্টর ইউনূসের অনুরোধে তার প্রতি সম্মান দেখিয়ে সকল প্রবাসীদের ক্ষমা করে দিয়েছেন। আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই খবরটা আজকে তার পক্ষ থেকে আজকে ডক্টর ইউনূসকে জানানো হয়েছে। জানার পর ইউনূস ওই দেশবাসীকে জানিয়েছেন। যখন সম্পাদকদের সঙ্গে ওনার মিটিং হচ্ছিল তখন সেটা উনি ওখানে জানিয়েছেন। তৃতীয় যে ঘটনাটার কথা বলবো, তৃতীয় ঘটনাটা সোমবার দিন মানে 2 সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ব্রিটিশ আইনজীবী, মানবাধিকার কর্মী টবি ক্যাডম্যান। তার সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই আন্দোলনের সময় আমাদের দেশের মানুষকে কীভাবে গণহত্যার মতো করে টার্গেট করে মারা হয়েছে, ওই সময়ে সরকার কীভাবে তাদেরকে হত্যা করেছেন, এই সমস্ত বিষয় নিয়ে, মানবাধিকার কীভাবে লঙ্ঘিত হয়েছে, এগুলো নিয়ে কথা হয়েছে। কিন্তু এই আলোচনায় ডক্টর ইউনূস যে কথাটা বলেছেন, মূল যে কথাটা বলেছেন সেটা হলো যে এই সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে শেখ হাসিনার 15 বছরের স্বৈরাচারী শাসনামলে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ দেশে ফিরিয়ে আনা। আমি এই 3টা ঘটনার কথা বললাম। কেন বললাম?
যে ডক্টর ইউনূস আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বর্তমানে, মানে বেসিক্যালি উনি প্রধানমন্ত্রীর কাজটা করছেন, এবং এই কাজটা করতে গিয়ে উনি কী করছেন তার একটা ধারণা আপনাদেরকে আমি দিতে চাচ্ছি। এবং আমি ধারণাটা আপনারা জানেন, সরি এটা আমি ভুল বললাম, আসলে আপনাদেরকে আমি কী ধারণা দেব আপনারাও তো জানেন, আমি যেখান থেকে তথ্যগুলি নিয়েছি আপনারাও নিয়েছেন, কিন্তু আমার মনে যে অনুভূতিটা হয়েছে সেই অনুভূতিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখেন, প্রথমত আমি শেষ থেকে যদি শুরু করি, আরব আমিরাতের প্রেসিডেন্ট ডক্টর ইউনূসকে কী পরিমাণ সম্মান করেন একজন ব্যক্তি ইউনূসকে, তার একটা প্রমাণ কিন্তু আমরা পেলাম। আমাদের মাথার উপর যদি এরকম একজন সম্মানিত ব্যক্তি থাকেন, এরকম একটা সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি থাকেন, তাহলে কি সুবিধাটা আমরা পেতে পারি তার একটা উদাহরণ আমরা কিন্তু এই ঘটনার মাধ্যমে পেলাম। আপনারা হয়তো জানেন কি না আমি জানি না, আমরাও অত একদম ডিটেলসে আমি জানি তা না, কিন্তু খুবই নির্ভরযোগ্য সূত্রে কিন্তু আমি এটা জানি যে এই আরব আমিরাতে কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরখানেক আগেও একবার গিয়েছিলেন, যে ওখানে প্রায় 10-12 দিন ছিলেন। কেন গিয়েছিলেন অনেকেই হয়তো জানেন না, কিন্তু ওখানে উনি গিয়েছিলেন, উনার তৎকালীন যে মেয়ের জামাই ছিলেন সেই মেয়ের জামাইয়ের অপকর্মের সাক্ষী হতে, মানে অপকর্মের জন্য তাকেও আসামি করা হয়েছিল। বিপুল পরিমাণ অর্থ উনি সেখানে পাচার করেছিলেন, এবং সে পাচার করা অর্থের ব্যাপারে ওখানকার আদালত তাকে আসামি করেছিল, এবং সেখানে উনাকেও পার্টি করা হয়েছিল। মানে একজন প্রধানমন্ত্রী কতটা নিচে নামলে ওই কাজগুলি করতে পারেন, আর এখানে একজন প্রধানমন্ত্রী পদমর্যাদার ব্যক্তি কতটা সম্মানিত হলে তাকে সেখানকার প্রেসিডেন্ট, ওখানকার আইনে যাকে সাজা দেওয়া হয়েছে তাদের মতো 57 জনকে তাদের সাজা মওকুফ করে দিতে পারেন। পার্থক্যটা কিন্তু খুব স্পষ্ট। আমরা আমাদের মাথার উপর এ ধরনের একজন ব্যক্তির উপস্থিতিতে আমরা অবশ্যই 3,30,00,000 বলে ঘোষণা করেছিলেন শেখ মুজিব। ব্রিগেডিয়ার আজমি আয়নাঘর থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হালিল আমান আজমি। আজ মঙ্গলবার বেলা 11টার দিকে তিনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বর্ণনা করেন তাকে আটকের দিন কেমন আচরণ করেছিল সাদা পোশাকের বিশেষ বাহিনী। বর্ণনা করেন কিভাবে কাটিয়েছেন আয়নাঘরে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন। কয়েকটি দাবির মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের সঠিক ইতিহাস যেন জনগণের মাঝে তুলে ধরা হয়, জাতীয় সঙ্গীত যেন নতুন করে লেখা হয়, দেশের সংবিধান যেন নতুনভাবে লেখা হয়, যারা দেশকে নতুনভাবে স্বাধীনতা এনে দিয়েছে তাদের যেন সম্মানিত করা হয়। 1971 সালের মুক্তিযোদ্ধা নিয়ে ব্রিগেডিয়ার আজমি বলেন, শেখ মুজিবুর রহমান কোনো রকম জরিপ ছাড়াই মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা প্রকাশ করেন। একটা যুদ্ধে কত মানুষ মারা গেলেন তার কোনো সঠিক সংখ্যা জাতি এখনো জানে না। শহীদের সংখ্যা নিয়ে একটা জরিপ হয়েছিল উল্লেখ করে ব্রিগেডিয়ার আজমি বলেন, একটা জরিপ হয়েছিল যেখানে 2,85,000 শহীদের সংখ্যা জানা গেলেও শেখ মুজিবুর রহমান 3 লাখ বলতে গিয়ে 3 মিলিয়ন বলেন। সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার আজমি বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেন নতুন করে লেখা হয়। বর্তমানে যে জাতীয় সঙ্গীত চলছে তা করেছিল ভারত। দুই বাংলাকে একত্রিত করার জন্য করা হয়েছিল জাতীয় সঙ্গীত। বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত নতুনভাবে হওয়া উচিত। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের রূপকার? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, সোহেল তাজকে শেখ হাসিনা। বিশ্বের ইতিহাসের সবচেয়ে নৃশংস মর্মান্তিক ঘটনার একটি বাংলাদেশের পিলখান ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 73 জন নিহত হন। ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাহারা খাতুন আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে সোহেল তাজ। অভিযোগ ওঠে পিলখানা ট্র্যাজেডির ঘটনার পরিকল্পনায় যুক্ত ছিলেন সোহেল তাজও, যদিও সোহেল তাজের পক্ষ থেকে দাবি করা হয় ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন। তাজ আরও বলেন, আমি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম, কিন্তু ঘটনার সময় আমি আমেরিকা ছিলাম। আমার মেয়ের জন্মদিনও ছিল আর আমার ঘনিষ্ঠ একজন আত্মীয়ের হার্ট সার্জারি হচ্ছিল নিউ ইয়র্কে। পিলখানার পাশেই আমার এক আত্মীয়ের অফিস। আমেরিকা ও বাংলাদেশের মধ্যে সময়ের ব্যবধান ছিল 11 ঘন্টা। রাত 11:30টার দিকে আমার ওই আত্মীয় কল করে বলেন, সোহেল এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে। তখন আমি বলি, গোলাগুলি মানে? তখন তিনি বলেন, গোলাগুলি মানে অনেক গোলাগুলি। তখন সঙ্গে সঙ্গে আমি ফোন দিলাম তৎকালীন আইজিপি নূর মোহাম্মদকে। ওনাকে বললাম, আইজি সাহেব পরিস্থিতি কি হচ্ছে ওখানে? ওসি বলেন,
গোলাগুলি হচ্ছে পিলখানায়। আমি বললাম গোলাগুলি হচ্ছে তো আপনারা কি করছেন? তিনি বললেন আমরা তো আছি। এ কথা শুনে আমি বললাম পুলিশ, র্যাব, আনসার, এবিপিএন সব ডাকেন, সবাইকে দিয়ে পুরো পিলখানা ঘেরাও দিন, মুভিং করতে হবে। উনি বলেন আমরা তো মুভিং করছি, প্রয়োজনে সেনাবাহিনীকে ডাকার কথাও বলি। আমার কথা শুনে তখন আইজি আমাকে বলেন স্যার মন্ত্রী মহোদয়ের সঙ্গে আছেন, তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন আপনার কথা আমি মানতে পারবো না কারণ সিনিয়র আছেন। তখন আমি বুঝে গেলাম তিনি আমার কথা শুনবেন না কারণ আমার সিনিয়র আছেন। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলের সমর্থক? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে নাটকীয়তার পর যেভাবে আটক হলেন অতিরিক্ত পুলিশ সুপার কাফি। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুহিল কাফিকে আটক করা হয়েছে। ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশের একটি দল থেকে আটক করে। গত 5ই আগস্ট ঢাকার আশুলিয়া ছাত্র জনতাকে হত্যার পর লাশ পোড়ানোর অভিযোগে তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার তার পালিয়ে যাওয়ার খবর পায় আইন শৃঙ্খলা বাহিনী। দিনভর চেষ্টার পর রাত 10টার দিকে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়। ঢাকা জেলার উত্তরের ওসি রিয়াজউদ্দিন বিপ্লব যুগান্তরকে তথ্য নিশ্চিত করেছেন। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে আব্দুল হালিল কাফির পালিয়ে যাওয়ার খবর পায় ডিবি পুলিশ। এরপর দিনভর নানা নাটকীয়তার পর শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করে সমর্থন করেন ডিবির একটি দল। কাফির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে উল্লেখ করে আইন শৃঙ্খলা বাহিনী জানায় তিনি গত 5ই আগস্ট ঢাকার আশুলিয়া ছাত্র জনতাকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার অভিযোগে অভিযুক্ত। গত 30 আগস্ট 1 মিনিট 14 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আলোচনায় আসে আব্দুল হালিল কাফির নাম। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্যরা রাস্তা থেকে মৃতদেহ একটা ভ্যানে ছুঁড়ে ফেলছেন। এক পর্যায়ে ভ্যান স্তূপাকার লাশ একটি প্লাস্টিকের ব্যানার দিয়ে ঢেকে দেন পুলিশ সদস্যরা। ভ্যানে তোলা এক ব্যক্তির লাশ শনাক্তের মাধ্যমে জানা যায় ঘটনাটি আশুলিয়ার। সূত্রে জানায় এই ঘটনার সময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন মোহাম্মদ আব্দুল হালিল কাফি। পরে এই বিষয়ে কাফির এক সহকর্মী বক্তব্য দিয়েছেন গণমাধ্যমে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব সংবাদ মাধ্যমকে বলেন মূলত সেদিন আমরা কাফির নির্দেশে আশুলিয়া সড়কে পথ অবরোধ করে অপারেশন চালাই।